হুম। এক্সপানশন অফ দ্য প্লাসেন্টা থেকে মানে হচ্ছে ওই যে আমাদের ইন্টারন্যাটাল পিরিয়ডের পরে যে পিরিয়ডটা, সেটা হচ্ছে পোস্টন্যাটাল পিরিয়ড, ঠিক আছে? এই পিরিয়ডে যে কেয়ার নেওয়া হয় সেটাকে বলা হয় পোস্টন্যাটাল কেয়ার, ঠিক আছে? এই সময় কিন্তু আমাদের এন্টিন্যাটাল কেয়ার ছিল অনলি মায়ের, ঠিক আছে? আর ইন্টারন্যাটাল কেয়ারে কিছুটা সময় মায়ের, কিছুটা সময় বাচ্চার, ঠিক আছে? কিন্তু এই পোস্টন্যাটাল কেয়ারে কিন্তু মা এবং বাচ্চা দুইজনেরই কেয়ার নেওয়ার সময়, ঠিক আছে? আফটার ডেলিভারি এই টাইমটা। তাহলে এই টাইমটার, এই কেয়ারটার মূল উদ্দেশ্য কি? এটা হচ্ছে যে কোনো কমপ্লিকেশন প্রিভেন্ট করা, আর হচ্ছে মানে পোস্টনাটাল পিরিয়ডে যাতে কোনো কমপ্লিকেশন না হয় ওই কমপ্লিকেশন প্রিভেন্ট করা, প্রোভাইড কেয়ার, আর একটা হচ্ছে যে কি ব্রেস্ট ফিডিংটা যাতে এডিকুয়েটলি পায়, ঠিক আছে? আর ফ্যামিলি প্ল্যানিং সার্ভিস দেয়া। এরপরে হচ্ছে এখানে বাচ্চা যে হলো তার জাস্ট আফটার বার্থ কিছু কেয়ার নিতে হয়, এগুলোকে আমরা ইমিডিয়েট কেয়ার বলি, ঠিক আছে? তাহলে ফার্স্টে যদি আমরা ফেস থেকে চিন্তা করি, তার কি করতে হবে? আইস কেয়ার নিতে হবে, ঠিক আছে? আই এর কেয়ার নিতে হবে। তারপরে হচ্ছে ক্লিনিং অফ দ্য এয়ারওয়ে, এয়ারওয়েটা ক্লিনিং করতে হবে। এরপরে হচ্ছে যে কি আবগার স্কোরিংটা ইভালুয়েশন করে নিতে হবে। তারপরে হচ্ছে স্কিনের কেয়ার করতে হবে বাচ্চার, ঠিক আছে? বাচ্চার যে স্কিনে ভার্নিক্স থাকে, মিউকোনিয়াম থাকে, ব্লাড ক্লট থাকে, সেগুলো কি করতে হবে? ক্লিন করে দিতে হবে বাচ্চাকে। মেনটেন করতে হবে কি বডি টেম্পারেচার। এরপরে হচ্ছে ব্রেস্ট ফিডিং করাতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, ঠিক আছে? মানে বাচ্চা হওয়ার সাথে সাথে যত দ্রুত সম্ভব তাকে ব্রেস্ট ফিডিং করাতে হবে। আর সাথে সাথে চেক করে দিতে হবে যে বাচ্চার কোনো কনজেনিটাল অ্যানোমালি আছে কিনা। ওকে। তারপরে হচ্ছে আর একটা ট্যাগ সিস্টেম আছে, ট্যাগ করে দিতে হবে কি এই বাচ্চাটার মায়ের নাম কি, ঠিক আছে? না হয় কি হবে, বাচ্চাগুলো মিক্সচার হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? তাহলে হচ্ছে ট্যাগিং করে দিতে হবে বাচ্চার মায়ের নাম, সেক্স এবং বাচ্চার ওয়েট কত ছিল জাস্ট আফটার বার্থ। আর হচ্ছে যে রোমিং করতে হবে। রোমিং মিন্স কি, মানে তাকে উষ্ণ রাখার একটা ব্যবস্থা করতে হবে, সেটা হচ্ছে মা এবং বাচ্চাকে ক্লোজ কন্টাক্টে রাখার ব্যবস্থা রাখতে হবে। আর হচ্ছে যে পরের দিন মানে একদিন পরে বাচ্চাকে কি করতে হবে? সেদিন তো ক্লিন করে দিল স্কিনের ভার্নিক্স মিউকোনিয়াম এগুলা, তারপর দিন থেকে বাচ্চাকে কি করতে হবে? বাথ দিতে হবে, ঠিক আছে? মানে গোসল করাতে হবে। তারপরে হচ্ছে যে তার টেম্পারেচার তখনও মেনটেন করতে হবে ওই একই, ঠিক আছে? আইস, মাউথ এন্ড নোজ, এই জিনিসগুলোর কেয়ার মানে কেয়ার নিতে হবে এবং কোনো অ্যাবনর্মালিটি আছে কিনা দেখতে হবে। আর ওয়েটটা রেগুলার মনিটরিং করতে হবে ওই টাইমে। আর বাচ্চা এবং মা যে রুমটাতে আছে সেই রুমটা ওয়েল ভেন্টিলেটেড কিনা, ঠিক আছে? এই জিনিসটা কেয়ার রাখতে হবে যে রুমটা ওয়েল ভেন্টিলেটেড কিনা। আর হচ্ছে যে টর্চ একটা ইনফেকশনের নাম তোমরা শুনছো সবসময়, যে টর্চ ইনফেকশন বলে। মানে হচ্ছে যে বাচ্চাদের কতগুলা কমন ইনফেকশন হয় যেগুলা কিনা মায়ের মানে বার্থ ক্যানেল থেকে অনেক সময় ট্রান্সমিট হয়, ঠিক আছে? এগুলা কি কি? এগুলো হচ্ছে টি দিয়ে হচ্ছে টক্সোপ্লাজমোসিস, তারপরে হচ্ছে রুবেলা, সাইটোমেগালো ভাইরাস, হিউম্যান হার্পিস ভাইরাস 1 and 2, হিউম্যান হার্পিস ভাইরাস আলফা আর বিটা, ঠিক আছে? আর হচ্ছে সিফিলিস। তাহলে হচ্ছে এই টর্চের ডিজিজ গুলা কি মানে বাচ্চাদের কনজেনিটাল বিভিন্ন ইনফেকশন করতে পারে, এজন্য এগুলা খেয়াল রাখতে হবে যে এই সমস্ত কোন ইনফেকটিভ কন্ডিশন আছে কিনা বা কোনো ইনফেকশন হওয়ার চান্স আছে কিনা। দেন হচ্ছে কি আবগার স্কোরিং করতে হবে। আবগার স্কোরিংটা কি? APGAR, আবগার। এই আবগার মিন কি? এ দিয়ে হচ্ছে অ্যাপিয়ারেন্স, ঠিক আছে? একটা বাচ্চার কালার কেমন। আবগার স্কোর বলতে হচ্ছে আমরা এটা স্কোরিং করে ফেলি একটা বেবির, যখন হচ্ছে যে বাচ্চার সিভিয়ার ডিপ্রেসিভ কন্ডিশনে থাকে তখন তার স্কোর থাকবে 0 থেকে 3, 3। আর 4 থেকে 7 থাকবে হচ্ছে যখন মাইল্ড ডিপ্রেশন থাকবে। আর যখন কোনো মানে বাচ্চা ভালো ওয়েল বাচ্চা তখন তার থাকবে হচ্ছে 7 to 10, ঠিক আছে? তাহলে এপিয়ারেন্স হচ্ছে কালারটা কি থাকবে? ব্লু পেল। কার ক্ষেত্রে? যখন বাচ্চার কিনা স্কোর থাকবে 0, ঠিক আছে? তখন হবে স্কোর পাবে, তাহলে সেই ক্ষেত্রে পেলো একটা স্কোর কত? 0। আর যদি স্কিনের কালার কেমন থাকে? পিঙ্ক, মানে হচ্ছে বডিটা পিঙ্ক আর হাত পা গুলা হচ্ছে যদি ব্লুইশ থাকে সেক্ষেত্রে 1 পাইলো, ঠিক আছে? যদি বডি পিঙ্ক থাকে। আর যদি ফুল বডি পিঙ্ক থাকে তাহলে ভালো, কত? 2 পাইলো, ঠিক আছে? তাহলে এইভাবে স্কোরিংটা করতে হবে। দেন দেখতে হবে হচ্ছে পালস রেট বা হার্ট রেট যেটাকে বলে সেটা, যেটা হচ্ছে যে কত? 0 স্কোর হবে যদি অ্যাবসেন্ট থাকে। আর স্কোর 1 হচ্ছে বিলো 100 আর অ্যাবভ 100 হচ্ছে স্কোর 2। গ্রিমেজ এটা হচ্ছে যে কি? গ্রিমেজ মানে হচ্ছে মানে একটা যে বাচ্চা ধরে ফেলার যে ক্ষমতাটা, মানে ধরো তাকে মানে কোনো কিছু দিয়ে সুড়সুড়ি দিলা, সেটা যে ক্যাচ করা যে
ইয়েটা অ্যাক্টিভিটিটা সেই রিফ্লেক্সটাকে বলা হয় কি গ্রিমেজ। তাহলে হচ্ছে বাচ্চার নাকের ভিতরে যদি কোনো ক্যাথেটার বা এই জাতীয় কিছু দিয়ে যদি তাকে রিফ্লেক্স দেওয়া হয়, তাহলে সে যদি এটা রেসপন্স করে তাহলে হচ্ছে গ্রিমেজ কি 1। আর যদি সেটা কান্না করে দেয় মানে এই ইয়েটার কারণে, তাহলে হচ্ছে যে তার কি স্কোর 2। আর যদি কোনো রেসপন্সই না করে তাহলে হচ্ছে 0। তারপর হচ্ছে অ্যাক্টিভিটিস বা মাসেল টোন। মাসেল টোন মানে কি? এই যে আমাদের মাসেলটা টোনিসিটি মানে কি, এটার যে মানে যে স্ট্রেংথটা আর কি, ঠিক আছে, এটা যদি থলথলে টাইপের থাকে মানে ফ্ল্যাসিড থাকে, তখন হচ্ছে স্কোর কি 0। ঠিক আছে, মানে অনেক দেখা যায় কি বাচ্চাদের কি এই মাসেল গুলা থলথলে মানে ঝুলে ঝুলে আছে, ঠিক আছে, কোনো স্ট্রেংথ নেই মাসেল গুলার মধ্যে, তখন এটা হচ্ছে কি ফ্ল্যাসিড। এরপরে হচ্ছে যে কি যদি ফ্লেকশন এন্ড মানে এক্সট্রিমিটি গুলো যদি ফ্লেক্সিভ করা যায়, ফ্লেক্স করা যায়, ফ্লেকশন থাকে মুভমেন্ট, তখন হচ্ছে এটা স্কোর 1। আর যদি পুরো হাত পা সবকিছুই অ্যাক্টিভ মুভমেন্ট থাকে মানে ফ্লেক্স এক্সটেনশন করতেছে, সব ঠিক আছে, সব অ্যাক্টিভিটি, তখন হচ্ছে এটা 2। দেন হচ্ছে রেসপিরেশন। রেসপিরেশন হচ্ছে যে কি যদি বাচ্চা অনেক কান্নাকাটি করে, গুড ক্রাইং হয়, তখন হচ্ছে স্কোর 2। আর যদি বাচ্চারা কি আম, মাঝে মাঝে কান্না করতেছে, মাঝে মাঝে করতেছে না, স্লোলি মানে ইরেগুলারলি যদি ক্রাই করে, তাহলে এটা হলো কত স্কোর 1। আর যদি একদম ক্রাইং না করে অ্যাবসেন্ট থাকে, তখন হবে কি স্কোর 0। তাহলে এই সবগুলা অনুযায়ী যদি সে কি এই সবগুলাতে 2 2 করে পায়, তাহলে তো তার অবভিয়াসলি স্কোর আসবে হচ্ছে কত 10। ঠিক আছে, এটা হচ্ছে 7 থেকে যদি 10 থাকে, তাহলে আমরা ধরে নিব যে বেবি বলছি ভালো কোনো ডিপ্রেসিভ কন্ডিশনে নাই সে। বলছিলাম যে লো বার্থ ওয়েট, ঠিক আছে, হাই রিস্ক বেবি বলতে একটা হাই রিস্ক বেবি হচ্ছে লো বার্থ ওয়েট বেবি। লো বার্থ ওয়েট বেবিটা হচ্ছে যখন বাচ্চা 2.5 কেজির কম হবে। নর্মালি যে কথাটা যে লো বার্থ ওয়েট বেবি হচ্ছে ইনফ্যান্ট লেস দেন 2.5 কেজি। মানে গ্যাস্ট্রেশনাল, এটা কিন্তু হচ্ছে তার গ্যাস্ট্রেশনাল এজ অনুযায়ী, ঠিক আছে, তার মায়ের পেটে কতদিন ছিল সেই অনুযায়ী হচ্ছে 2.5 কেজি থাকলে আমরা ফুল টার্মে 2.5 কেজি থাকলে আমরা এটাকে লো বার্থ ওয়েট ধরি। ঠিক আছে, লেস দেন 2.5 কেজি থাকলে এটাকে আমরা লো বার্থ ওয়েট বলবো। আর এই লো বার্থ ওয়েট বেবিটা আবার 2 রকম, একটা হচ্ছে প্রি টার্ম লো বার্থ ওয়েট বেবি, আর একটা হচ্ছে স্মল ফর ডেট লো বার্থ ওয়েট বেবি। স্মল ফর ডেট মিনস হচ্ছে যে ডেটে হওয়ার কথা ছিল সেই ডেটের থেকে তার ওজনটা কম, মানে হচ্ছে সে তবে তার 9 মাসে যদি ওজন হওয়ার কথা থাকে 3 কেজি, সেই ক্ষেত্রে ওজন আসছে হচ্ছে 2.5 কেজির কম, ধরো 2.4 কেজি। সেই ক্ষেত্রে কিন্তু এটা স্মল ফর ডেট হয়ে গেল, মানে বাচ্চাটা হইলো টার্মেই মানে ঠিক টাইমে হইলো, কিন্তু সেই অনুযায়ী জেস্টেশনাল এজটা 10 পার্সেন্টাইলের চেয়ে কম আছে। এটা হচ্ছে স্মল ফর ডেট। আর হচ্ছে যদি প্রি টার্ম হয় মানে বাচ্চা 39 উইকের আগে, 37 উইক কমপ্লিট হওয়ার আগে হয়ে যায়, তখন হচ্ছে প্রি টার্ম বেবি বলে এটাকে। এখানে ওজনটা মানে বাচ্চার ওয়েটটা আমরা বেশি ইয়ে ওয়েট অনুযায়ী এই ক্লাসিফিকেশনটা না, এটা হচ্ছে কি বাচ্চার মানে ডেট অফ ডেলিভারি অনুযায়ী, ঠিক আছে। আমরা এই বেবিদের লো বার্থ ওয়েট এগুলো নিয়ে আমরা আবার আমাদের যে ফুড নিউট্রিশন চ্যাপ্টারটা আছে ওটাতে আরেকটু ডিটেলস পড়বো। আচ্ছা, এই লো বার্থ ওয়েট বেবিটা যে হয়, এটা প্রিভেনশন করার জন্য আমরা কতগুলো মেজার নিতে পারি মায়ের ক্ষেত্রে। এটা মায়ের যখন বাচ্চাটা কি পেটে থাকবে, প্রেগনেন্ট অবস্থাও কিন্তু আমরা বুঝতে পারবো যে এই মায়ের পেটে যে বাচ্চাটা আছে তার ওজন কম, ঠিক আছে। এটা আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে বোঝা যাবে। তাছাড়া মায়ের যে ওয়েট মেজার করা হবে, তখন ওয়েট যদি না বাড়ে তখন আমরা বুঝে নিব যে হ্যাঁ পেটে যে বাচ্চাটা আছে তার গ্রোথ ভালো না, ঠিক আছে। তাহলে ওই সময় আমরা ওই মায়েরই এমসিএইচ যে আমাদের আমরা যে চ্যাপ্টারটা পড়তেছি এমসিএইচ কেয়ার, এই কেয়ারের মাধ্যমে আমরা কি করতে পারি মায়ের মানে হেলথের প্রমোশন করতে পারি এই লো বার্থ ওয়েটটাকে প্রিভেনশন করার জন্য। একটা হচ্ছে ডিরেক্ট মেথডের মাধ্যমে করতে পারি, আর একটা হচ্ছে ইনডিরেক্ট, ঠিক আছে। ইনডিরেক্ট হচ্ছে মানে আশেপাশের যে আমাদের এনভায়রনমেন্ট আছে সেগুলোকে যদি আমরা একটু মডিফাই করি, চেঞ্জ করি, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে কিছুটা লো বার্থ ওয়েট বেবি হওয়ার ইয়েটা কমে আসবে, ঠিক আছে। আর হচ্ছে ডিরেক্ট, ডিরেক্ট হচ্ছে মাকে কি করতে হবে, খাওয়া বাড়ায় দিতে হবে, ঠিক আছে, বাচ্চাকে খাওয়া বাড়ায় দিতে হবে, মানে সাপ্লিমেন্টারি ফিডিং দিতে হবে, আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট এগুলো খাওয়াতে হবে। এছাড়া হচ্ছে ফর্টিফিকেশন এন্ড এনরিচমেন্ট অফ ফুড, এরপরে হচ্ছে কি কন্ট্রোলিং অফ ইনফেকশন, যেমন হচ্ছে ম্যালেরিয়া, এরপরে হচ্ছে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, রুবেলা, সিফিলিস, এসব হচ্ছে ইনফেকশন গুলো যাতে না হয়, ঠিক আছে। ওই যেগুলো বলে আসলাম টর্চ ইনফেকশন, ওই টর্চ ইনফেকশন গুলোকে কি করতে হবে কমপ্লিট করতে
করতে হবে। আর্লি ডিটেকশন এন্ড ট্রিটমেন্ট অফ মেডিকেল ডিসঅর্ডার, যদি কোনো মেডিকেল ডিসঅর্ডার থাকে, যেমন হচ্ছে যদি হাইপারটেনশন থাকে, ডায়াবেটিস থাকে, সেসব জিনিসগুলোকে আমরা কি করতে হবে, আর্লি ডিটেক্ট করতে হবে এবং হচ্ছে ওই অনুযায়ী তাকে ট্রিটমেন্ট করতে হবে। ঠিক আছে। এরপরে হচ্ছে যে বাচ্চাদের গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট বলে দুইটা টার্ম আমরা সবসময় ইউজ করি, যে হোয়াট ইজ গ্রোথ, হোয়াট ইজ ডেভেলপমেন্ট। এই জিনিসটা কিন্তু তোমাদেরকে সবসময় ভাইবা জিজ্ঞেস করা হয় যে গ্রোথ কি আর ডেভেলপমেন্ট কি। ঠিক আছে। তাহলে গ্রোথ হচ্ছে যে কি, বাচ্চার ইনক্রিজ দা ফিজিক্যাল সাইজ অফ দা বডি। ঠিক আছে। গ্রোথ হচ্ছে যে কি, ফিজিক্যালি যখন বাচ্চা বাড়বে সেটাকে বলে গ্রোথ। আর স্কিল এন্ড ফাংশন যখন বাড়বে সেটাকে বলা, তাহলে হচ্ছে যে কি, যখন মেচুরেশন অফ ফাংশন হবে, মানে তার কোয়ালিটি যখন আমরা দেখবো, সেই কোয়ালিটিটাকে বলা হয় কি ডেভেলপমেন্ট। আর যখন কোয়ান্টিটিটা দেখবে বডির, মানে হচ্ছে বডির মাস, সাইজ, তারপরে হচ্ছে বডির টিস্যু, এগুলো যখন আমরা দেখবো তখন হচ্ছে আমরা চিন্তা করবো হচ্ছে কোয়ান্টিটিটা। ঠিক আছে। তার বডির কোয়ান্টিটি কেমন বাড়লো সেই অনুযায়ী হচ্ছে আমরা তাকে গ্রোথের তালিকায় ফেলবো। তাহলে হচ্ছে গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট, মেন্টালি যে জিনিসটা আমরা দেখি সেটাকে আমরা বলি, আর হচ্ছে ফিজিক্যালি যে জিনিসটা আমরা দেখি সেটাকে বলি হচ্ছে আমরা কি, গ্রোথ। তারপরে হচ্ছে এখানে আমরা এমসিএস চ্যাপ্টারটা যেহেতু পড়তেছি, মানে ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ কেয়ার, তাহলে এখানে হচ্ছে কয়েকটা জিনিস হচ্ছে খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ব্রেস্ট ফিডিং সম্পর্কিত জিনিসগুলো। এর মধ্যে হচ্ছে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং আমরা কোনটাকে বলবো। এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং হবে হচ্ছে বাচ্চার 5 মাস পর্যন্ত একদম শুধু ব্রেস্ট মিল্ক ইয়ে করবে, ফিড করবে, নট এ ড্রপ অফ ওয়াটার। ঠিক আছে। এক ফোঁটা পানিও দেয়া যাবে না বাচ্চাকে ফুল 5 মান্থ হওয়া পর্যন্ত। ইভেন যদি এই ড্রপ অফ ওয়াটার না দেয় তাহলে এটা হচ্ছে যে কি, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। ঠিক আছে। আর হচ্ছে ক্লোস্ট্রাম। কোলোস্ট্রাম জিনিসটা কি, এটাকে বাংলায় বলা হয় শাল দুধ। ঠিক আছে। মানে বাচ্চা হওয়ার সাথে সাথেই প্রথম 2 থেকে 3 দিন এক ধরনের ঘন একটা কনসিস্টেন্সির সিক্রেশন আসবে ব্রেস্ট থেকে, সেটাকেই বলা হয় হচ্ছে কোলোস্ট্রাম। এটার মধ্যে প্রোটিন এবং হচ্ছে ক্যালোরি, সাথে অ্যান্টিবডি, লিম্ফোসাইট, এগুলা নিয়ে এটার মানে খুব ভালো একটা কি থাকবে বাচ্চার, অ্যান্টিবডি, লিম্ফোসাইট, মানে সবকিছু মিলে খুব ভালো একটা হেলদি বাচ্চার জন্য, মানে এটা বাচ্চার জন্য খুব বেশি এসেনশিয়াল। ঠিক আছে। এটাতে অ্যান্টিবডি আছে, সবকিছু থাকে। এটা সব বাচ্চাকে না দেওয়া হলে পরবর্তীতে দেখা যায় যে বাচ্চার অনেক রকমের কি হেলথ প্রবলেম হতে পারে। ঠিক আছে। এই কারণে এই কোলস্ট্রামটা বাচ্চার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এটার মধ্যে দেখো কি আছে, এটার মধ্যে প্রোটিন। ঠিক আছে। 1 নম্বরে খুব বেশি পরিমাণে আছে হচ্ছে প্রোটিন, মিনারেলস এন্ড কি, সুগার আছে সাম, আর হচ্ছে অ্যান্টিবডি যেটা বললাম সেটা হচ্ছে কি, ইমিউনোগ্লোবুলিন এ। ঠিক আছে। এই ইমিউনোগ্লোবুলিন এটা কি মায়ের ব্রেস্ট মিল্ক দিয়ে বাচ্চার কাছে আসে। ঠিক আছে। আর ইমিউনোগ্লোবুলিন এম যেটা, সেটা কিন্তু হচ্ছে কি প্লাসেন্টা দিয়ে মায়ের কাছ থেকে বাচ্চার কাছে যায়। তারপর হচ্ছে যে কি, এটাতে অনেক ভালো ল্যাক্সেটিভ কোয়ালিটি আছে। ঠিক আছে। মানে বাচ্চার পেটে গিয়ে যে মিল্কটাকে হজম করবে, এই কোয়ালিটিটা অনেক ভালো হচ্ছে কোথায়, এই কোলস্ট্রামে। তারপর হলো কি, ব্রেস্ট ফিডিং এর মানে অ্যাডভান্টেজটা কি, কেন আমরা এই ব্রেস্ট ফিডিং করানোর প্রতি এত মানে এসেনশিয়ালিটি দিচ্ছি। নতবা অনেক রকমের তো ফর্টিফাইড মিল্ক পাওয়া যায়, ওগুলো কেন দিতে মানা করি। ঠিক আছে। তাহলে হচ্ছে যে এই ব্রেস্ট ফিডিং এর অবশ্যই কিছু ইম্পর্টেন্স আছে, কিছু ইম্পর্টেন্স হচ্ছে বেবির জন্য আর কিছু হচ্ছে মায়ের জন্য, ইভেন ন্যাশনালের জন্য, ফ্যামিলির জন্য কিছু অ্যাডভান্টেজ আমরা দেখি। তাহলে বাচ্চার জন্য দেখো কি, এটা হচ্ছে বেস্ট। ঠিক আছে। 1 নম্বর হচ্ছে বেস্ট। এটা কি করে, অ্যালার্জি কন্ডিশন রিডিউস করে, ইকোনমিক্যালি হচ্ছে যে কি, এটা অবশ্যই আমাদেরকে সাপোর্ট দেয়। এই কারণেই তো এটা হচ্ছে ন্যাশনাল ফ্যামিলিকে অ্যাডভান্টেজ আছে এটা। ঠিক আছে। এরপর হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল যে ইফেক্ট আছে, এটা তো বললামই যে এটার মধ্যে একটা অ্যান্টিবডি থাকে, সেটা কি, সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এ। তারপর হচ্ছে স্টুলটা কেমন করবে, স্টুলটা হচ্ছে ইনঅফেন্সিভ করবে। ঠিক আছে। মানে হচ্ছে যে অন্যান্য ফর্টিফাইড মিল্ক দিলে দেখা যায় অনেক খারাপ ধরনের একটা স্মেল থাকে, বা বাচ্চার হচ্ছে যে কি এটা ডাইজেশনে অনেক প্রবলেম হয়। ঠিক আছে। এই জিনিসটা হবে না। এরপরে হচ্ছে এটা কি, এটা হচ্ছে যে কি টেম্পারেচারটা এডিকুয়েট থাকে। ঠিক আছে। বাচ্চার বডিতে যেমন টেম্পারেচার কেমন নিতে পারবে সেই রকম টেম্পারেচারেই এটা থাকে। এরপরে হলো এটা ফ্রেশ।
ঠিক আছে, খুব ফ্রেশ থাকবে, এটাতে তো কোনো রকম কন্টামিনেশনের কোনো চান্স নাই। বা যে বোতলে খাওয়ালে হচ্ছে যে বোতলটাতে অনেক রকমের হয়তো বা কন্টামিনেটেড কিছু থাকতে পারে, ফরেন পার্টিকেল থাকতে পারে, এই ধরনের কোনো টেনশন নাই। ঠিক আছে, এই জিনিসটা এটা ব্রেস্ট মিল্কটা হচ্ছে একদম ফ্রেশ থাকবে। তারপর হচ্ছে ইজিলি অ্যাভেলেবেল, ঠিক আছে, মা ভালো করে খাইলেই বাচ্চা কি ভালো খাইতে পারবে। তারপরে হচ্ছে এটা একটা ইমোশনাল বন্ডিং সৃষ্টি করে, বাচ্চা এবং মায়ের মধ্যে একটা কি খুব ভালো একটা বন্ডিং সৃষ্টি করে। দেন হচ্ছে এটা বাচ্চার আইকিউটাকে অনেক ভালো করে। ঠিক আছে, যেসব বাচ্চারা ব্রেস্ট ফিডার থাকে তাদের কি আইকিউ অনেক কি ভালো থাকে। ঠিক আছে, এরপরে হলো গ্যাস্ট্রোইন্টেস্টিনাল মানে যেই ডিজিজ গুলা হওয়ার চান্স থাকে, যেমন হচ্ছে ভমিটিং, ডায়রিয়া, এইসব ডিজিজ গুলা কি রিডিউস করে ফেলে। ঠিক আছে, গ্যাস্ট্রোএন্টারাইটিস এই মানে এজি আমরা যেটাকে বলি একিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস, এটাকে রিডিউস করে। এরপরে হচ্ছে নিউট্রিশনাল ব্যালেন্স করে। ঠিক আছে, ব্যালেন্স করে। তাহলে এই যে এইগুলা বললাম এটা হচ্ছে ওভারঅল বললাম। ঠিক আছে, মানে বাচ্চার জন্য, মায়ের জন্য এবং হচ্ছে ফ্যামিলির জন্য। আর মায়ের দেখো যারা ব্রেস্ট ফিডিং মম তাদের হচ্ছে এই মায়েদের দুইটা ক্যান্সার হচ্ছে যে প্রিভেনশন হয়, একটা হচ্ছে ওভারিয়ান ক্যান্সার আর একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। ঠিক আছে, এই দুইটা ক্যান্সার প্রিভেনশন করতে পারি আমরা কিভাবে, এই ব্রেস্ট ফিডিং এর মাধ্যমে। আর হচ্ছে আহ, যে ইনভলিউশন বলে, ইউটেরাসটাকে ইনভলিউশন বলে কোন কখন, এটা হচ্ছে যখন কিনা বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে ইউটেরাসটা আবার নর্মাল কন্ডিশনে ফিরে যাওয়ার যে টাইমটা, এটাকে বলা হয় কি ইনভলিউশন। এই ইনভলিউশন অফ ইউটেরাস এন্ড হচ্ছে এক্সপালশন অফ দ্য প্লাসেন্টা বাই রিলিজিং অক্সিটোসিন। ঠিক আছে, এই এখানে ব্রেস্ট মিল্কে বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোর ফলে একটা অক্সিটোসিন রিলিজ হয় মায়ের বডি থেকে, তখন হচ্ছে যে এই জিনিসগুলো খুব ইজিলি হয়। আচ্ছা, এরপরে হচ্ছে উইনিং। উইনিং টার্মটা কি, এটা তো তোমরা অনেকবার শুনছো যে উইনিং, হোয়াট ইজ উইনিং? উইনিং মিনস হচ্ছে কি উইথড্রয়িং অফ ব্রেস্ট ফিডিং বেবি ফ্রম স্টার্টিং অ্যারাউন্ড দ্য এজ টু 4 to 5 months। ঠিক আছে, অ্যান্ড অ্যাডিং সাপ্লিমেন্টারি ফুড রিচ ইন প্রোটিন অ্যান্ড আদার নিউট্রিয়েন্ট। মানে হচ্ছে বাচ্চা যখন 5 মাস শেষ হবে বা 6 মাস শেষ হবে বা ওই টাইমটাতে, ঠিক আছে, 5 থেকে 6 মাসের মধ্যে যে টাইমটা, সেই টাইমে বাচ্চাকে আস্তে আস্তে করে কি করে ব্রেস্ট ফিডিংটা কমায় এনে সাথে সাপ্লিমেন্টারি বিভিন্ন ফুড অ্যাড করে। ঠিক আছে, এই ফুডটা হবে কি প্রোটিন রিচ এবং আদার নিউট্রিয়েন্ট রিচ। এরপরে হচ্ছে উইনিং ফুড সাধারণত কি কি হয়। উইনিং ফুড থাকে হচ্ছে সাধারণত পটেটো একটা আইডিয়াল উইনিং ফুড হতে পারে, এটা হচ্ছে স্ম্যাশ করা পটেটো। এছাড়া ফ্রুটস এর মধ্যে হতে পারে ব্যানানা। ঠিক আছে, এরপরে হচ্ছে যে কি আদার স্যুপ থাকতে পারে বিভিন্ন রকমের, খিচুড়ি। খিচুড়িটা হচ্ছে একটা আইডিয়াল উইনিং ফুড। তারপরে এখান থেকে তোমরা কয়েকটা টার্ম পড়তে হবে, হচ্ছে যে কি আইএমআর, এমএমআর, এটসেট্রা। ঠিক আছে, তারপরে হচ্ছে বাংলাদেশে আইএমআর মানে ইনফ্যান্ট মর্টালিটি রেটটা এত বেশি কেন? ঠিক আছে, এটা কেন ইদানিং এত বাড়তেছে? এটা বাড়তেছে এর মেইন কজই হচ্ছে ডায়রিয়া। ঠিক আছে, ডায়রিয়া হলে কি হয়, ডিহাইড্রেশন হয় এবং তখন হচ্ছে যে কি আমাদের বডির মানে বাচ্চারা খুব দুর্বল হয়ে যায়। ঠিক আছে, এটার কারণেও কিন্তু আইএমআর হয়, এটাই 1 নাম্বার কজ ধরা হয়েছে যে আইএমআর এর 1 নাম্বার ইম্পর্টেন্ট কজ কি, সেটা হচ্ছে ডায়রিয়া। ঠিক আছে, এরপরে হচ্ছে প্রিমেচুরিটি এন্ড লো বার্থ ওয়েট, হুপিং কাফ একটা কজ, এআরআই, নিউনেটাল টিটেনাস, measles and other cause হচ্ছে যেমন congenital anomaly and malnutrition etc. আচ্ছা, হাউ উই প্রিভেন্ট। ঠিক আছে, এই আইএমআর টা আমরা কিভাবে প্রিভেন্ট করি, ওই যে ফার্স্টে যেভাবে বললাম লো বার্থ ওয়েট বেবির প্রিভেনশনটা, এটাও একই টাইপের। এখানে হচ্ছে যে কি প্রিন্যাটাল নিউট্রিশন দিতে হবে, মানে হচ্ছে বাচ্চা হওয়ার আগে মাকে কি করতে হবে, ভালোভাবে নিউট্রিশন দিতে হবে। তারপরে হচ্ছে প্রিভেনশন অফ ইনফেকশন, যদি কোনো ইনফেক্টিভ কিছুর চান্স থাকে, টিটেনাস থাকে, তখন এটা হচ্ছে প্রিভেনশন করতে হবে, যেমন মাকে আমরা টিটি ইমিউনাইজেশন দিই। ঠিক আছে, এটা হচ্ছে নিউনেটাল টিটেনাসকে প্রিভেনশন করে। তারপরে হলো ব্রেস্ট ফিডিং করাতে হবে, এটা তো বললাম যে খুব বেশি ইম্পর্টেন্ট। ব্রেস্ট ফিডিংটা কেন ইম্পর্টেন্ট, এটা তো তোমাদেরকে ব্রেস্ট ফিডিং এর অ্যাডভান্টেজে বলে আসছি যে ব্রেস্ট ফিডিংটা এত ইম্পর্টেন্ট কেন। এটা কিন্তু আইএমআর কমানোর জন্য অনেক বেশি এসেনশিয়াল। ঠিক আছে, যে আইএমআর মানে কি ইনফ্যান্ট মর্টালিটি রেটটা কিভাবে কমবে, এটা কমানোর জন্য হচ্ছে ব্রেস্ট ফিডিংটা অনেক এসেনশিয়াল। ঠিক আছে, এরপরে হচ্ছে যে আমাদের যে গ্রোথ চার্ট আছে সেই গ্রোথ চার্ট দিয়ে গ্রোথ মনিটরিং করা, আর হচ্ছে বিভিন্ন ফ্যামিলি প্ল্যানিং মেথড, আর ইমপ্রুভমেন্ট অফ দা কি স্যানিটেশন। ঠিক আছে, এই যে স্যানিটারি যে সিস্টেম গুলা, এগুলা কি কি করতে হবে, ইমপ্রুভ করতে হবে টু রিডিউস ডায়রিয়া, ডিহাইড্রেট মানে জিআইটি বিভিন্ন প্রবলেম, হেলমেন্থিক ডিজিজ, এগুলো কমানোর জন্য আমাদের স্যানিটেশন ব্যবস্থাকে উন্নত করতে হবে। তারপরে হচ্ছে সোশিও ইকোনমিক ডেভেলপমেন্ট।
তারপর হলো কি এমএমআর। এমএমআরটাও আইএমআর এর মতোই, মানে ইনফ্যান্ট মর্টালিটি রেট, আর এমএমআর মিনস হচ্ছে ম্যাটারনাল মর্টালিটি রেট, ঠিক আছে? এটা হচ্ছে একটা রেশিও। আর হচ্ছে যে এই ম্যাটারনাল মর্টালিটি রেটের কজ কি কি কজ, এক নম্বর কজ মানে কিছু কজ আছে অবস্টেটিক্যাল কজ, কিছু কজ আছে নন অবস্টেটিক্যাল কজ। অবস্টেটিক্যাল কজ গুলো হচ্ছে কি মানে বাচ্চা হওয়ার টাইমটাতে যেগুলো অবস্টেটিক সাথে রিলেশন যে যে এগুলো ডিজিজ গুলোর, সেগুলো হচ্ছে অবস্টেটিক্যাল কজ। যেমন হচ্ছে কি টক্সিমিয়া অফ দ্য প্রেগন্যান্সি, এটাকে কি বলা হয়, একলামশিয়া, ঠিক আছে? এরপর হচ্ছে হ্যামোরেজ, পিপিএইচ, যেটা তোমাদের গত ক্লাসে বলছি যে হোয়াট ইজ পিপিএইচ। পিপিএইচ মিন্স হচ্ছে পোস্ট পার্টাম হ্যামোরেজ, মানে হচ্ছে বেবি ডেলিভারি হয়ে যাওয়ার পরে যদি তার ব্লিডিং হয় তাহলে সেটাকে কি বলে, পিপিএইচ। তারপর হচ্ছে ইনফেকশন। ইনফেকশন কি সেপসিস হতে পারে। এরপর হচ্ছে অবস্টেটিক লেবার, ঠিক আছে? অবস্ট্রাক্টেড লেবার হচ্ছে বাচ্চার ডেলিভারি টাইমে, এটা হচ্ছে প্রলং টাইমটা যদি নেয়, ঠিক আছে, এটাকে কি বলে, অবস্ট্রাকশন বলে, ঠিক আছে? এরপর হচ্ছে সেপটিক অ্যাবর্শন, যদি কোনো সেপটিক অ্যাবর্শনের হিস্ট্রি থাকে সেটা। এরপর হচ্ছে সিভিয়ার অ্যানিমিয়া, আর হচ্ছে অ্যাসোসিয়েটেড ডিজিজ, যেমন হচ্ছে কি কার্ডিয়াক, রেনাল, হেপাটিক, এরপর হচ্ছে মেটাবলিক এটসেট্রা, মেলিগনেন্সি, আর হলো কি অ্যাক্সিডেন্টাল ডিজিজ। আর কিছু সোশ্যাল ফ্যাক্টর আছে, যেমন হচ্ছে যদি বেশি বাচ্চা টাচ্চা থাকে তাইলে, এরপর হচ্ছে যে কি মায়ের কোন বয়সে বাচ্চা হচ্ছে, এজ অফ দ্য চাইল্ড বার্থ। তারপর হচ্ছে যে কি টু ক্লোজ প্রেগনেন্সি, ঠিক আছে, যেমন হচ্ছে কাছাকাছি যদি প্রেগনেন্সিটা হয় তখন। আর হচ্ছে পোভার্টির ক্ষেত্রেও হচ্ছে যে ম্যাটারনাল মর্টালিটি রেটটা একটা ডিপেন্ডেন্ট করে। আর হচ্ছে সরি, পুয়ার কমিউনিকেশন সিস্টেম বা ট্রান্সপোর্ট ফেসিলিটিস, মানে হচ্ছে যখন মায়ের লেবারটা স্টার্ট হবে বা ডেলিভারি টাইম হবে, তখন যদি ট্রান্সপোর্ট সিস্টেমের কারণে তাকে কি করতে পারে না পারে, ইনস্টিটিউশনে না নিতে পারে, ঠিক আছে? মানে ডেলিভারি যে জায়গায় করাবে ওই জায়গায় নেওয়ার সময় যদি ডিলে হয় বা কোনো কমপ্লিকেশন অ্যারাইজ হয়, তখনও কি ম্যাটারনাল মর্টালিটি রেট হতে পারে। আচ্ছা, ইউসিটা সম্পর্কে স্যার ভাই ভাই অনেক সময় জিজ্ঞেস করে, হোয়াট ইজ ইউসি? ইউসি মানে হচ্ছে এটা একটা লাইফ সেভিং, মানে অবস্টেট্রিক কমপ্লিকেশনের ক্ষেত্রে, ঠিক আছে, অবস্টেট্রিক কমপ্লিকেশন যখন অ্যারাইজ করে তখন এটা একটা লাইফ সেভিং ইন্টারভেনশন হিসেবে কাজ করে। এটা হচ্ছে ওজিবিএস, মানে হচ্ছে অবস্টেট্রিক্যাল এন্ড গাইনি সোসাইটি বাংলাদেশের, ওরা এটা ফার্স্ট ইনভেন্ট করে, ঠিক আছে? আর এটার কয়েকটা এলিমেন্ট আছে, ঠিক আছে? ওজিবিএস এর মানে যে ইউসি সিস্টেমটা, ইউসির হচ্ছে কয়েকটা ইয়ে আছে। একটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট এইড সিস্টেম, তারপরে হচ্ছে ডেফিনিটিভ বেসিক ইউসি কি জিনিস, আর একটা হচ্ছে কম্প্রিহেন্সিভ ইউসি কি জিনিস। কম্প্রিহেন্সিভ ইউসিটা হচ্ছে এখানে সার্জারি, মানে সিজারিয়ান সেকশন, ডিএনসি এগুলো ইনক্লুডেড, আর হচ্ছে যে ব্লাড ট্রান্সফিউশনও করে, ঠিক আছে, এই ইউসির মাধ্যমে। আচ্ছা, এরপরে একটা, আচ্ছা তোমাদেরকে একটা জিনিস এখানে বলে দিই, তোমাদের হচ্ছে যে স্টেশন যে থাকে, আমাদের যে ট্রে গুলা থাকে, ট্রে গুলার মধ্যে হচ্ছে ভাইবার বোর্ডে একটা ইয়ে থাকে, কার্ডের মতো থাকে, সেটাকে আমরা বলি কি গ্রোথ চার্ট, ঠিক আছে, গ্রোথ চার্ট। আর এই কার্ডটার মধ্যে আরো বিভিন্ন জিনিস ইনক্লুডেড, এটাকে আমরা শিশু মাতৃ কার্ড বলি সাধারণত, ঠিক আছে? তাহলে ওইটা আমি দেখাই দিব তোমাকে। আর গ্রোথ চার্টটা যে জিনিস, এটার মধ্যে যে মূলত তিনটা লাইন, ঠিক আছে? একটা হচ্ছে আপার, মিডল এন্ড লোয়ার লাইন, ঠিক আছে? আপার, মিডল, লোয়ার লাইন। আপারটা 50% ফর বয়েজ, মিডল লাইন বোঝা হচ্ছে 30% ফর গার্লস, এন্ড 60% অফ দ্য 50%, এটা হচ্ছে লোয়ার লাইনটা, ঠিক আছে? মানে একদম ফার্স্টের যে লাইনটা আমরা চিন্তা করলাম, সেটা 60% হচ্ছে লোয়ার লাইনটা, ঠিক আছে? তাহলে হচ্ছে রোড টু হেলথ কি জিনিস? রোড টু হেলথ হচ্ছে যদি প্রথম লাইন এবং দ্বিতীয় লাইনের মাঝে কোনো বাচ্চার ওজন থাকে, মানে আমরা এটা কি লাইনগুলা কি জন্য দেয়া, লাইনগুলা দেয়া হচ্ছে যখন আমাদের কাছে কোনো বাচ্চা নিয়ে আসবে, এটার এক পাশে হচ্ছে কিলোগ্রামের দাগ দেয়া থাকবে, আরেক পাশে হচ্ছে বাচ্চার বয়স, ঠিক আছে? এটা হচ্ছে 5 বছর পর্যন্ত, ওই কার্ডটার মধ্যে আমাদের 5 বছর পর্যন্ত আমরা কাউন্টিং করতে পারি বাচ্চার মানে গ্রোথ দেখার জন্য। এটা হচ্ছে মানে এই যে লাইনগুলা দেয়া থাকবে, তিনটা লাইন, সেই লাইনগুলোর মাঝে আমরা কি করব, আমরা যে ছোটবেলায় গ্রাফ করছি না, ওইরকম গ্রাফের মতো আমরা নিচে দিয়ে দেখবো হচ্ছে বাচ্চার বয়সটা কত। ধরো সাপোজ 7 বছর বয়স, তখন আমরা উপরের দিকে উঠতে থাকবো যে তার কত কেজি, ধরলা 14 কেজি, ঠিক আছে? তাহলে হচ্ছে আমরা একটা ফোঁটা দিয়ে মানে ইন্ডিকেশন দিয়ে ইন্ডিকেট করব, করে আমরা দেখবো যে সে এই লাইনটার উপরে আছে না নিচে, না আম, আ- অ- মানে রোড টু হেলথেরও নিচে, মানে 3 নাম্বার লাইনের নিচে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা দেখে হচ্ছে আমরা তার ডিগ্রি অফ ম্যাল নিউট্রিশন চিন্তা করবো। যদি এটা
মানে উপরের দুই লাইনের মাঝে থাকে, অথবা হচ্ছে যে কি বিলো দ্য মিডল লাইন, জাস্ট অ্যাবভ অর জাস্ট বিলো দ্য মিডল লাইন, তখন এটা আমরা ধরে নিব তাকে যে তার ম্যাল নিউট্রিশনের অবস্থা হচ্ছে যে কি 1st ডিগ্রি। যদি অ্যাবভ থাকে তাহলে তো সে ওভার নিউট্রিটেড, এটাও একরকম ম্যাল নিউট্রিশন। আর যদি নিচে থাকে তাহলে হচ্ছে আমরা ধরে নিব হচ্ছে ম্যাল নিউট্রিশন, ঠিক আছে? তাহলে এটাও একরকম কি তার ম্যালনিউট্রিশনই ধরা যায় যদি মিডল লাইনের নিচেও থাকে। আর যদি মাঝে থাকে, মানে উপরের লাইন আর দ্বিতীয় লাইনের মাঝে যদি থাকে, তখন এটা আমরা ধরে নেব যে না এটা ওকে, এটা হচ্ছে রোড টু হেলথ এর মাঝে আছে, ঠিক আছে? বাচ্চাটার বয়স অনুযায়ী তার ওজন ঠিক আছে। তারপরে হলো আর তখন এটাকে আমরা পার্সেন্টেজ হিসাবে ইয়ে করব। যেমন হচ্ছে 1st ডিগ্রি ম্যালনিউট্রিশন যদি হয় তাহলে এটা হচ্ছে 75 থেকে 89%। যদি 2nd ডিগ্রি ম্যালনিউট্রিশন হয় 60 to 74%। আর যদি 3rd ডিগ্রি হয় লেস দেন 60%। আচ্ছা, এই গ্রোথ চার্টটার ইউজটা কি? ইউজটাও আসে অনেক সময় রিটেন পরীক্ষায়। এই গ্রোথ চার্টটা হচ্ছে এক নাম্বার তো নাম দেখে বোঝা যায় যে এটা হচ্ছে গ্রোথ মনিটরিং করার জন্য। এরপর হচ্ছে যে কি ডায়াগনস্টিক টুল, ঠিক আছে? এটা একটা ডায়াগনস্টিক টুল হিসেবে কাজ করে। এরপর হচ্ছে প্ল্যানিং এন্ড পলিসি মেকিং, ঠিক আছে? এটা হচ্ছে মানে বাচ্চার যদি ম্যাল নারিশ থাকে তাহলে হচ্ছে যে তাকে নিউট্রিশনটা ঠিক করার জন্য আমরা কি করব, ঠিক আছে? ওই প্ল্যানিং করার জন্য। এরপর হলো এটা একটা কি এডুকেশনাল টুল হিসেবেও ধরা হয়। মানে মাকে এটা কি করতে হয়, মা যদি এই জিনিসটা অ্যাক্টিভলি পার্টিসিপেট করে তাহলে মা অনেক মানে বাচ্চা সম্পর্কে অনেক কিছু জানলো, ঠিক আছে? এই কার্ডটার মধ্যে আরো হচ্ছে বাচ্চাকে কিভাবে ব্রেস্ট ফিডিং করাবে, কিভাবে উইনিং স্টার্ট করবে, তারপর হচ্ছে যে কি কখন টিকা দিবে, কিভাবে ওর স্যালাইন প্রস্তুত করা হয়, এই জিনিসগুলো এই কার্ডটার মধ্যে ইনক্লুডেড আছে। আচ্ছা, তারপর হচ্ছে মিল্ক ইনজুরি। মিল্ক ইনজুরি জিনিসটা মানে কি, এটা হচ্ছে অনেক মায়েরা কি করে, মানে ধরো 2 বছর পর্যন্ত তো বাচ্চাকে ব্রেস্ট ফিডিং করানোর নিয়ম। অনেক মায়েরা করে কি 2 বছরেরও বেশি হয়ে যায় সময়, তখনও মানে তাকে ঠিক মতন কি করে না, উইনিং স্টার্ট করে না এবং খালি ব্রেস্ট ফিডিংই করাতে থাকে, ঠিক আছে? যখন এই জিনিসটা 2 বছর পর্যন্ত এরকম হয়ে যাবে যে তাকে কোনো সাপ্লিমেন্টারি ফুড মা অ্যাড করতেছে না, বাচ্চা হয়ে যাবে কি প্রোটিন ডেফিসিয়েন্সি থাকবে বাচ্চার মধ্যে, বাচ্চা এনিমিক হয়ে যাবে আয়রন ডেফিসিয়েন্সির কারণে, তখন এই জিনিসটাকে বলা হয় কি মিল্ক ইনজুরি। মানে এই ব্রেস্ট মিল্কের কারণে যদি বাচ্চার কোনো রকম ইনজুরি হয়, বা মানে ইনজুরি বলতে এখানে এটাই বুঝাইছে যে এই প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন হলো, তারপরে হচ্ছে মানে পিএম ডেভেলপ করলো, তারপরে হচ্ছে এনিমিয়া ডেভেলপ করলো, এই জন্য হচ্ছে এই টাইমটাকে কি বলা হয়, মিল্ক ইনজুরি বলা হয়। আর ওই যে বললাম রোমিং ইন, রোমিং ইন এর সাথে কিন্তু এখন ক্যাঙ্গারু মাদার কেয়ার এই জিনিসটা তোমরা পড়বা, যে ক্যাঙ্গারু মাদার কেয়ার জিনিসটা কি, ঠিক আছে? এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এখন। সবসময় ভাই ভাই জিজ্ঞেস করে যে হোয়াট ইজ ক্যাঙ্গারু মাদার কেয়ার। এই রোমিং ইন এর সাথে ক্যাঙ্গারু মাদার কেয়ারটা অ্যাড করে পড়ে নেবা। তারপরে হলো যে আর যে লো বার্থ ওয়েট বেবির সময় দুইটা জিনিস বলি নাই। একটা হচ্ছে মায়ের ইউটেরাসের অ্যাবনর্মালিটিস কারণেও কিন্তু অনেক সময় লো বার্থ ওয়েট বেবি হয়। একটা হচ্ছে ইউটেরাইন ম্যালফরমেশন, ঠিক আছে? যদি ইউটেরাসে কোনো বাইকর্নুয়েট ইউটেরাস থাকে তাহলে এটা হচ্ছে যে ইউটেরাইন ম্যালফরমেশন। আর এটা হচ্ছে যে কি সার্ভাইকেল ইনকম্পিটেন্স যদি থাকে তখন, ঠিক আছে? আচ্ছা, তাহলে তো আমরা এই ফুল চ্যাপ্টারটা আজকে 2 দিনে পড়লাম, যে এমসিএইচ এর চ্যাপ্টারটা, ম্যাটারনাল এন্ড চাইল্ড হেলথ। এটাতে তোমাদের কি কিছু জানার আছে? কেন এই কাউ মিক্স থেকে এই এটা তো সম্পর্কে একটু বলেন। গতকালকে বলছিলাম আমি। আচ্ছা দেখো, ওটা গতকালকে একটু বলছিলাম। এটা হচ্ছে যে আমাদের মানে মায়ের যে ব্রেস্ট ফিডিংটা করাবে বাচ্চাকে, সেটা কিন্তু বাচ্চার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট করে সব রকমের মানে এটার নিউট্রিশন ফ্যাক্টর গুলো কি থাকে। কিন্তু গরুর দুধে হচ্ছে যে কি এটাতে ইয়েটা প্রোটিনটা অনেক বেশি থাকে, ঠিক আছে? প্রোটিন বেশি থাকে কাউজ মিল্কে। আচ্ছা, আর হচ্ছে আহ কাউজ মিল্কটা কি অনেক ঘনত্বটা অনেক বেশি, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবে, এটা হচ্ছে ব্রেস্ট মিল্কে একটা জিনিস বেশি, সেটা হচ্ছে কার্বোহাইড্রেট, ঠিক আছে? যেটা কিনা কাউস মিল্কে আবার কম থাকে। আবার কাউস মিল্কে প্রোটিন অনেক বেশি থাকে, যেটা কিনা ব্রেস্ট মিল্কে কম থাকে, ঠিক আছে? কারণ বাচ্চা মাত্র নতুন দুনিয়াতে আসলো, সে ওই মুহূর্তে যদি এত বেশি প্রোটিন খায় সেগুলো কিন্তু কি সে ডাইজেস্ট করতে পারে না, ঠিক আছে? এর ফলে হচ্ছে এনার্জি ভ্যালু দোনোটার মোটামুটি একই থাকে, এনার্জি ভ্যালুর কোনো ডিফারেন্স নাই। মূলতই হচ্ছে এই জিনিসটার জন্য যে আম, হচ্ছে মায়ের দুধে কি থাকে,
মায়ের দুধে কার্বোহাইড্রেটের পরিমাণটা বেশি থাকে, আর হচ্ছে ভিটামিন সি, ঠিক আছে, ভিটামিন সি, ভিটামিন এ, এই জিনিসগুলো হচ্ছে মায়ের মানে ব্রেস্ট মিল্কে অনেক বেশি থাকে, ঠিক আছে। এই একটা ডিফারেন্স আছে তোমাদের বই দেখবা, যে প্রোটিন আর হচ্ছে কার্বোহাইড্রেট, ফ্যাট, এই তিনটা দেখো, এর মধ্যে হচ্ছে ফ্যাট একই রকম, ঠিক আছে। ব্রেস্ট মিল্কে যেমন, কাউজ মিল্কও সেম, সেম কনসিস্টেন্সি দুইটারই। কিন্তু প্রোটিন হচ্ছে মায়ের দুধে কম আর কাউজ মিল্কে বেশি, কার্বোহাইড্রেট হচ্ছে ব্রেস্ট মিল্কে বেশি, কাউজ মিল্কে কম। ডিফারেন্সটা কোথায় বুঝতে পারছো? বেবি স্টার যদি আফটার 6 মান্থ পরে কি কাউস মিল্ক খাওয়ানো যাবে? না, এটা হচ্ছে যে 2 বছরের আগ পর্যন্ত খাওয়ানো ঠিক না, কারণ ওই ইয়েগুলা তার ঠিক মতন আম, একটু একটু করে খাওয়ায় দেখতে পারে বলে স্যারেরা, যে একটু একটু করে খাওয়ায় টেস্ট করে দেখতে পারে, তবে না খাওয়ানোটাই বেটার আর কি, ঠিক আছে। কারণ কাউজ মিল্কে হচ্ছে ল্যাকজেটিভ ইয়েটা অনেক বেশি থাকে, অনেক বাচ্চাদের হচ্ছে এটা ডাইজেশন হয় না, ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম। আর মেইনলি হচ্ছে মায়ের ব্রেস্ট মিল্কে কিন্তু ইমিউনোগ্লোবুলিন থাকে, মানে অ্যান্টিবডি থাকে, যেটা কিনা ইমিউনোগ্লোবুলিন এ মায়ের ব্রেস্ট মিল্ক দিয়ে পাস করবে হচ্ছে বাচ্চার কাছে, ঠিক আছে। এই যে জিনিসটা তুমি আর কোনো প্রাণীর মাঝে পাবা না, আর হচ্ছে যে কোনো ফর্টিফাইড মিল্কই পাওয়া যাবে না। স্যারের ক্লাসগুলো ফলো করো ভালো করে, এটা কিন্তু তোমাদের জন্য বোনাস, ঠিক আছে। আর ইনশাল্লাহ আগামী সপ্তাহে যদি বেঁচে থাকি আর কি, এখন তো শরীরের ম্যাম কন্ডিশনই বুঝতেছি সবার। হ্যাঁ বলো। ম্যাম ক্যাঙ্গারু মাদার কেয়ারটা কি একটু যদি বলতেন ম্যাম। হ্যাঁ, ওই যে বললাম না, এটা রোমিং ইন, মানে হচ্ছে স্কিন টু স্কিন কন্টাক্ট, বুঝছো? মানে হচ্ছে মায়ের সাথে বাচ্চাকে একদম স্কিন টু স্কিন কন্টাক্টে রাখার যে জিনিসটা, এটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের প্র্যাকটিস করে হচ্ছে প্রিটার্ম বেবিদের ক্ষেত্রে, ঠিক আছে। প্রিটার্ম লো বার্থ ওয়েট বেবিদের ক্ষেত্রে এটা প্র্যাকটিস করা হয়। এটা হচ্ছে মায়ের একদম স্কিনের অ্যাবডোমেনাল স্কিনের সাথে, মানে বুকের সাথে বাচ্চাকে একদম স্কিন টু স্কিন কন্টাক্টে রাখবে। আর যদি খুব বেশি লো বার্থ ওয়েট বেবি হয়, তখন এদেরকে কি করে, মানে মায়ের ব্রেস্টের মাঝে দুই ইয়াটা বাচ্চাটাকে রাখবে, ঠিক আছে, একদম মায়ের কাপড়ের ভিতরে বাচ্চাকে রেখে দিবে। ক্যাঙ্গারু যেরকম দেখো না যে ঝুলায় রাখে প্যাডের মধ্যে বাচ্চাটাকে, সেম প্রসেসে, ঠিক আছে, সেম প্রসেস। এটা টেম্পারেচার মেনটেনের জন্য। মানে মোর কথা হচ্ছে এটা স্কিন টু স্কিন কন্টাক্টে রাখতে হবে, বাচ্চারও কোনো স্কিনে মানে কোনো কাপড় চোপড়ের উপরে দিয়ে কন্টাক্ট করা যাবে না, মারও হচ্ছে যে স্কিনের সাথে একদম বাচ্চার স্কিনটাকে ডিরেক্টলি কন্টাক্টে রাখতে হবে। বুঝছি ম্যাম। ম্যাম থ্যাংক ইউ ম্যাম। আর কোনো কোশ্চেন আছে? এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, তুমি পড়ো, পড়লে নিশ্চয়ই অনেক কোশ্চেন বের হবে আরো, ঠিক আছে। আর যে যে জিনিসগুলো বলছি এগুলো ভালো করে পড়বা, ঠিক আছে। যেমন হাই রিস্ক মাদার কারা কারা, হাই রিস্ক ইনফ্যান্ট কারা কারা, ব্রেস্ট ফিডিং এর অ্যাডভান্টেজ কি কি, এরপরে হচ্ছে যে ওই প্রিনেটাল, পোস্টনেটাল, এন্টিনেটাল কেয়ার, এন্টিনেটাল ভিজিট, এই জিনিসগুলো একটু খুব ভালোভাবে পড়বা, ঠিক আছে। আরেকটা কোশ্চেন ছিল ম্যাম, ওই যে কালকে যে ক্রাইটেরিয়া হাই রিস্ক মাদার ম্যাম পড়াইছিলেন, তো এটার মধ্যে একটা ছিল যে ম্যাম প্রিভিয়াস স্টিল বার্থ। ম্যাম প্রিভিয়াস স্টিল বার্থটা ম্যাম বুঝি নাই। ওই যে প্রিভিয়াস স্টিল বার্থের হিস্ট্রি যদি থাকে আর কি, মানে মা যদি এসে বলে যে এর আগের বাচ্চাটা হওয়ার সময় মারা গেছে, বা জাস্ট আফটার ডেলিভারি মারা গেছে, অথবা হচ্ছে মানে হওয়ার সাথে সাথেই মারা গেছে, তখন এটা হিস্ট্রি বলবো না, প্রিভিয়াস স্টিল বার্থের হিস্ট্রি। স্টিল বার্থ মানে কি, বাচ্চা হয়েই সাথে সাথে। প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখে দেখে পড়ো, আর দোয়া করো আমাদের জন্য, আর তোমরাও মনে সাহস রেখে পড়ালেখা করো আর কি, ঠিক আছে। জি ম্যাম, আপনি চিন্তা করবেন না ম্যাম, আপনি চিন্তা করে একদম অবস্থা কি হয়ে গেছে আপনার, দেখতে পাচ্ছি। হ্যাঁ। দেখতে অনেক কালো হয়ে গেছে। হ্যাঁ জি ম্যাম, আপনি ভালো থাকবেন, আমরা সবসময় দোয়া করবো, আপনি চিন্তা করবেন না। আচ্ছা, এই জন্য ভিডিওটা অফ করে দিলাম, বুঝছো, কালো হয়ে গেছে যে, ক্যামেরাটা বন্ধ করে দিলাম, বুঝছো। আচ্ছা, দোয়া করো যাতে সুস্থ থাকি, আমার বাচ্চাটার জন্য দোয়া করো, কেমন? আমার জি হাজবেন্ডের ম্যাম। জন্য দোয়া করো, ও একটু বেশি অসুস্থ হয়ে গেছে আসলে। আমরা কিভাবে যে কন্টাক্টে গেলাম নিজেও বুঝতেছি না, সবসময় তো সবাই বাইরের বাসায় থাকতাম। ম্যাম কিছু হবে না, চিন্তা